হাওড়া স্টেশন থেকে সময় মতোই ছেড়েছিল শান্তিনিকেতন এক্সপ্রেস। ছোট ছোট মফস্বল শহরের স্টেশনগুলোকে ভীষণ তাচ্ছিল্যে সনসন করে পাশ কাটিয়ে অনেকটা চলেও এসেছে এর মধ্যেই। ট্রেন লাইনের দুপাশে এখন দিগন্ত বিস্তৃত মাঠ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার প্রথম বর্ষার ছোঁয়ায় একেবারে সবুজ মখমলি কার্পেট। আকাশের কালো মেঘেরা ভারী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, যেন সামান্য ইশারা পেলেই আবার শুরু করবে ধারাবর্ষণ। জানালার ধারের সিটে বসে সুজয় অবশ্য এসব কিছুই খুব মন দিয়ে দেখছিল না। তবে পাশের সহযাত্রী যাতে কোনোভাবে কথাবার্তা শুরু করতে না পারে সেজন্য অলসভাবে জানালার বাইরে চোখটা পেতে রেখে ভাবছিল, ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টগুলো ইদানিং কিছুটা ভালো হয়েছে। নীল রঙের গদিমোড়া সিট, কোথাও কাটা বা ছিঁড়া নেই। জানালার পর্দাটা থেকে যদিও আরশোলার গন্ধ বেরোচ্ছে, তবে সামনের ফোল্ডিং টেবিলটা ঠিকঠাক, কফির কাপটা তার উপর অনায়াসে রাখা গেছে। হকার দু চারজন অবশ্য এ কামরাতে উঠছে। সিটটা আইলের ধারে পড়েনি বলে নিজের ভাগ্যকে মনে মনে ধন্যবাদ দিল সুজয়, কারণ তা না হলে ওই হকারদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষিটা কিছুতেই এড়ানো যেত না। আসলে প্রায় 17-18 বছর বিদেশে থাকার পর ইদানিং দেশে এলে তার একটু অসুবিধাই হয়। বাবা চলে গেছিলেন আগেই, মা মারা যাওয়ার খবর পেয়ে আসতে পারেনি। তখন একটা জরুরি ডেপুটেশনে ছিল, মাঝখানে ছেড়ে দিয়ে চলে এলে কেরিয়ারের ক্ষতি হতে পারত। তাছাড়া মা যখন মারাই গেছেন তখন আসার আর প্রয়োজনও মনে করেনি। ওখানেই জোড়াতালি দিয়ে যেটুকু কাজ করার করেছিল। আত্মীয় স্বজন তাদের কোনো কালেই তেমন কেউ নেই, তাই জবাবদিহি করারও কোনো দায় ছিল না। তারপর থেকে, ইনফ্যাক্ট তার আগে থেকেই ধরতে হবে, গত 12 বছরে সুজয় দেশে আসেনি। না, 12 বছর ঠিক নয়। ট্রেনের দুলুনিতে ঘুম পাচ্ছে একটু একটু। চোখ বুঝে হিসেব মেলাতে মেলাতে সুজয় বুঝল সময়টা আসলে হবে 11 বছর। মাঝখানে একবার এসেছিল সে, যদিও সেটা প্রায় না আসার মতোই। ঘুমটা ধরেই নিয়েছিল, কিন্তু ব্রেকফাস্ট দিয়ে যাওয়ায় উঠতে হলো। প্লাস্টিকের ফয়েলটা খুলতে খুলতেই মনে হলো কে যেন তাকে দেখছে। কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, এলোমেলো নুনমুড়ির চুল, মোটা ফ্রেমের চশমার পেছনে উজ্জ্বল চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে সুজয়ের দিকে। কয়েক সেকেন্ড, ধীরে ধীরে হালকা একটা হাসির আভাস ফুটে উঠছে ভদ্রলোকের চোয়ালের ভাঁজে। স্মৃতির ওপর ঝুলে থাকা কুয়াশার পর্দাটা মুহূর্তে ছিঁড়ে খুঁড়ে একাকার। তবু প্রায় এক যুগের বিচ্ছেদ কাটাতেই কি সময় লাগলো আরো একটু। অবশেষে হাতের কাঁটা চামচটা নামিয়ে রেখে সুজয় বলে উঠল, রনিত, তুই? যাক, চিনতে পারলি তাহলে। না চেনারই কথা। গত 10 বছরে সুজয়ের চেহারা প্রায় আমূল বদলে গেছে। কলেজে পড়ার সময় ঝাঁকড়া চুল বাগে রাখা মুশকিল ছিল, অথচ 30-এ পা দেওয়ার পরই সামনের দিকটা পাতলা হতে শুরু করলো। আর এখন তো কানের পেছন দিকে একটা সরু রেখা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। মোটা হয়নি, কারণ বিদেশে এখন হেলথ ফ্যাড হওয়াটাই ফ্যাশন। মাপা খাওয়া, নিয়মিত সাঁতার কিংবা জিম। যৌবনকে কিছুতেই পালিয়ে যেতে দেওয়া চলবে না। চশমা ছিল, তবে অনেক বছর হলো লেন্স ব্যবহারেই অভ্যস্ত। মফস্বলের মাজা রং এখন বেশ চকচকে ফর্সা। তুলনায় বলা যেতে পারে রনিতের পরিবর্তন বেশ কমই হয়েছে। চুলের রং আর মুখে বয়সের ছাপটুকু বাদ দিলে প্রায় একই রকম আছে রনি। অথচ তাও চিনতে সময় লাগলো একটু। সেটা কি শুধুই সময়ের দূরত্ব? রনিত নিজের সিটে ফিরে গেছে। ব্রেকফাস্ট শেষ করে কফিতে চুমুক দিতে দিতে ভাবছিল সুজয়, রনিতকে চিনতে তার সময় লাগতো না কখনো। রতনপল্লীর সামনের রাস্তাটা দিয়ে ঝাঁক বেঁধে সাইকেল নিয়ে আসছে পাঠভবনের ছেলেমেয়েরা। দূর থেকেও তাদের মধ্যে রনিতকে চিনে নিতে কোনোদিন অসুবিধা হয়নি সুজয়ের। একই পাড়ায় বাড়ি। বোলপুর শহরের ধার ঘেঁষা সেই অঞ্চলটাকে লোকে বলতো প্রফেসর পাড়া। দুজনের বাবাই অধ্যাপক। পাঠভবনে একই ক্লাসে পাশাপাশি বসে পড়াশুনো, দিনের বাকি সময়টাও বেশিরভাগ একসঙ্গে।
বিশেষ করে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কে যে কার বাড়িতে খাবে শোবে তার কোনো ঠিক থাকতো না। গ্র্যাজুয়েশনের সাবজেক্ট আলাদা হলো, সুজয় ইকোনমিক্স, রনিত ইংলিশ, কিন্তু কলেজ এক, হোস্টেলের একই ঘরে থাকা। কিন্তু তারপরেই সুজয় আহমেদাবাদে ম্যানেজমেন্টে ভর্তি হওয়ায় রাস্তাটা দুম করে আলাদা হয়ে গেল। রনিত পোস্ট গ্রাজুয়েট করে রিসার্চে ঢুকলো, বাবার মতোই অধ্যাপক হওয়ার ইচ্ছা। সুজয় ততদিনও অন্য পথে অনেক দূর ভেবে ফেলেছে, তবে যোগাযোগটা ছিল। রনিতের বাবা রিটায়ার করে কলকাতায় ফ্ল্যাট কিনলেন, সুজয়েরা থেকে গেল শান্তিনিকেতনে। কিন্তু বাড়ি এলে ফেরার পথে রনিতের সঙ্গে একবার দেখা করে যেত সুজয়। বিদেশ চলে যাওয়ার পর সেই সুতোটাও আলগা হয়ে গেল। তবে রনিতের বিয়ের পর একবার দেশে এসেছিল সুজয়, মা তখনও বেঁচে। তিনজনে মিলে সুজয়দের শান্তিনিকেতনের বাড়িতেই হই হই করে এক সপ্তাহ কাটিয়েছিল। মা চলে যাওয়ার পর থেকে বাড়িটা ছিল নগেনদার হেফাজতে। অনেক দিনের লোক। সুজয় যখন বছর 10 বয়স তখন কাজে লেগেছিল। তারপর থেকে এটাই নিজের বাড়ি, তাই ঝেড়ে মুছে পরিষ্কার করেই রাখত। সুজয় অবশ্য মাসে মাসে টাকা পাঠানোর ব্যবস্থাটা চালু রেখেছিল। নগেনদা মারা গেছে বছর 3 আগে। তারপর থেকে বাড়ি বন্ধ, চাবি থাকে পাশের মল্লিক বাবুর বাড়িতে। মাস 6 আগে মল্লিক বাবুই খবর দেন একজন ব্রোকার বাড়ি বিক্রির ব্যাপারে সুজয়ের সঙ্গে যোগাযোগ করতে চায়। বাড়িটা বিক্রি করার ব্যাপারে সে তার আগেই মনস্থির করে ফেলেছিল। ফোনে জীবন বারুইয়ের সঙ্গে কথা বলে কেমন দাম পাওয়া যাবে তারও একটা ধারণা ছিল। জীবনবাবুই বললেন, একজন ভদ্রলোক বাড়িটা কিনতে খুবই আগ্রহী, বুঝলে? কলকাতায় থাকেন, ওপরে সবরে আসার জন্য শান্তিনিকেতনে একটা আস্তানা বানাবেন। সুজয়দের বাড়িটা খুব পছন্দ হয়েছে তার। দাম নিয়েও বিশেষ টানা হেঁচড়া নেই। ফোনেই কথাবার্তা মোটামুটি হয়ে যাওয়ার পর দেশে আসার টিকিট কেটেছে সুজয়। আজ যিনি বাড়ি কিনতে চান সেই অমিয় সামন্তও আসছেন। মুখোমুখি বসে ফাইনাল কথাবার্তা বলে একেবারে সইসাবুদ হয়ে যাবে। বিকেলে ট্রেনেই কলকাতা ফিরবে সুজয়। কিন্তু রনিতের সঙ্গে দেখা হওয়ার পর পুরো প্ল্যানটাই আপসেট হয়ে গেল। ওসব চলবে না, তুই এখন আমার সঙ্গে চল। তোর ব্রোকারকে ফোনে বলে দে ভদ্রলোক আসলে যেন খবর দেয়। আমার চেনা টোটো আছে, পৌঁছে দেবে। আমার নাম ঠিকানা কিছু বলিস না যেন। এই ব্রোকারদের ভীষণ ঘাড়ে ওঠা স্বভাব, জ্বালিয়ে খাবে। গোয়ালপাড়ার কাছে বাড়ি কিনেছে রনিত। ছোটবেলার শান্তিনিকেতনের মায়া কাটাতে না পেরে আবার ফিরে এসেছে মাঝবেলায়। ছুটি ছাটা পেলেই চলে আসে। রান্নাবান্নার পাট নেই, হোম ডেলিভারিতে খাওয়া আর নিশ্চিন্তে আরামে কয়েকটা দিন কাটিয়ে দেওয়া। আমার ওদিকটা এখনো বেশ নির্জন। ধান ক্ষেত, মজা পুকুর এসব আছে। বোলপুর তো ইদানিং মেট্রোপলিটন সিটি হয়ে উঠেছে রে। আমাদের প্রফেসর পাড়ায় পরপর মাল্টি স্টোরেড বিল্ডিং। সেজন্যই একেবারে কোপাই পেরিয়ে জমি কিনলাম। জীবনবাবুর সঙ্গে ফোনে কথা হয়ে গেছে। অমিয় সামন্ত এখনো আসেনি। এলে তিনি সুজয়কে খবর দেবেন। দূরে দেখা যাচ্ছে পাঠভবনের ক্লাসরুম, রতনপল্লীর মোড়টা পেরিয়ে ডানহাতি মাঠ। ওখানে ফুটবল খেলত সুজয়রা। সেই বিশাল পাকুড় গাছটা, যার আড়ালে দাঁড়িয়ে প্রথমবার সিগারেট খেয়েছিল দুজনে। রনিতরা চিরকালই আনাড়ি, বেমক্কা টান দিতে গিয়ে কেশে অস্থির। তার পাশেই কতগুলো জারুল আর অমল তাস। ওই রাস্তাটা গিয়ে যে গলিতে মিশেছে সেখানেই টুপুরদের বাড়ি ছিল। একতলা বাড়ি, ছাদে একটাই ঘর, তাতে টুপুর থাকত। পাশের পোড়ো বাড়ির ছাদ থেকে টুপুরের জামা বদলানো দেখত সুজয়। একদিন রনিতকেও নিয়ে এসেছিল জোর করে, কিন্তু সেদিন টুপুর বোধহয় কিছু আন্দাজ করেছিল। স্কুলের ব্লাউজটা খুলে একটু সন্দিগ্ধভাবে জানালার দিকে তাকিয়ে পাল্লাটা টেনে দিল। টেপ জামা পরেছিল টুপুর। তার নিচে ওর মুঠি ভরা ছোট্ট বাদামি স্তন দেখতেই পায়নি রনিত, কিন্তু তাও একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেছিল। আর একটু এগোলেই খোয়াই। শীতের দুপুরে সাইকেল নিয়ে খোয়াইয়ে চক্কর। খোয়াই পেরিয়ে একটা পুকুর ছিল,
সাঁওতাল মেয়েরা সেখানে চান করত। গাছের আড়ালে লুকিয়ে দেখেছিল দুই বন্ধু, সেই প্রথম নগ্ন নারী শরীর দেখা দুজনে। হাফ প্যান্টের ভেতরে শক্ত হয়ে উঠেছিল পুরুষাঙ্গ। পরে কলেজে পড়ার সময় ওই সাঁওতাল পাড়ার তিতলির সঙ্গে পয়সা দিয়ে খোয়াইয়ে গাছের আড়ালে বার দুয়েক সঙ্গম করেছিল সুজয়। পরদিন সকালে বন্ধুর কাছে গল্প করেছিল সহবাসের সময় কিরকম স্তনের মতো শক্ত হয়ে যায় তিতলি, তখন দাঁত দিয়ে চাপ দিতে দারুণ লাগে। এত কথা কিন্তু মনে ছিল না সুজয়। এই রাস্তাগুলো দিয়ে একলা পেরিয়ে গেলে হয়তো তেমন কিছু মনেও পড়তো না, কিন্তু রনিতের যেন সবকিছু বড্ড নিখুঁতভাবে মনে আছে। প্রতিটি নির্জন দুপুর, খোয়াটে বিকেল, অস্বস্তির সন্ধে। কথায় বলে স্মৃতি সততই সুখে, বিশেষ করে কম বয়সের স্মৃতি। কিন্তু সুজয় ঠিক সুখী হতে পারছিল না। কিছু কথা, ঘটনা তো মানুষ ভুলেই যেতে চায়, নিজের কাছেও লুকিয়ে রাখতে চায়। রনিতের বাড়িটা দেখে সত্যিই অবাক হয় সুজয়। একেবারে মাঠের মাঝখানে বাড়ি, দুধারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ধান ক্ষেত। তবে পাকা রাস্তা থেকে একটা সুরকির পথ নেমে এসেছে গেট পর্যন্ত। টোটো এলো অনায়াসে, গাড়ি আসতেও অসুবিধে নেই। গেটের তালা খুলতে খুলতে রনিত বলল, আমি সাধারণত গাড়িতেই আসি, নিজের সময় মতো আসা যায় তাহলে। কিন্তু গাড়িটা একটু গন্ডগোল করছে, গ্যারেজে দিয়েছে। তাই ট্রেনেই চলে এলাম। ভাগ্যিস এলাম, না হলে তো আর তোর সঙ্গে দেখা হতো না। দোতলা বাড়ি, চারপাশে অনেকটা বাগান, একধারে তালাবন্ধ গ্যারেজ। ভেতরে ঢুকে সুজয় দেখল ঘরদোরও বেশ পরিপাটি সাজানো। একতলায় খাওয়া বসার ব্যবস্থা, রান্নাঘরও আছে। দোতলায় বেডরুম। তুই স্নান সেরে নে, আমি ততক্ষণ হোম ডেলিভারিতে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিই। চা খাবি নাকি এক কাপ? বিদেশে দীর্ঘদিন থেকে নিজের কাজ নিজে করতে অভ্যস্ত সুজয়, কিন্তু রনিত যেরকম নিখুঁতভাবে ট্রেতে চা, মিল্ক পট, সুগার পট, প্লেটে ক্র্যাকার সাজিয়ে নিয়ে এলো, দেখে একটু অবাকই লাগলো তার। সাধারণ বাঙালি পরিবারে যেমনটা হয়। ছোটবেলায় সংসারের কোনো কাজকর্ম রনিত মোটেই পারত না, মাসিমা করতেও দিতেন না। বরং মা মাঝে মধ্যে অসুস্থ হতো বলে সুজয়ের খানিকটা অভ্যাস ছিল। স্নান সেরে এসে সুজয় দেখল ডাব্বাওয়ালা এর মধ্যে কখন জানি খাবার দিয়ে গেছে। জীবনবাবুকে ফোন করে জানা গেল অমিয় সামন্ত এখনো এসে পৌঁছাননি। তার ফোনটাও নট রিচেবল বলছে। তার মানে হি ইজ অন দ্য ওয়ে, বলল রনিত। কিন্তু ভদ্রলোক অত্যন্ত ইরেসপন্সিবল, আনপ্রফেশনাল। উনি জানেন না যে ওনার সাথে কথা বলার জন্যই আমি আসছি। ডিসগাস্টিং। সুজয়ের বিরক্ত মুখের দিকে তাকিয়ে একটু হাসল রনিত। সবসময় কি আর ঠিক যেরকমটা জানছি সেরকম হয়? অনেক সময় তো জানা রাস্তা অন্যদিকে বেঁকে যায়। আতলামি করিস না রনিত। আমার তো প্ল্যান ছিল ট্রেন থেকে নেমে সোজা অমিয় সামন্তর বাড়ি যাব, ওখানে শৈশাবুট সেরে ট্যুরিস্ট লজে লাঞ্চ করে নিয়ে সোজা স্টেশন। তোর সঙ্গে দেখানো হলে আমাকে এতক্ষণ ওই হতচ্ছাড়া দালালের বাড়িতে বসে থাকতে হতো। কেন, শান্তিনিকেতনে তোর এত চেনাশোনা, প্রফেসর পাড়াতেও তো দু একজন এখনো আছেন, সেখানে চলে যেতিস। আরে ওগুলো মুখের কথা, তুই ভালো মতো জানিস 10-15 বছরের বেশি হয়ে গেল কোনো যোগাযোগ নেই। চিনতে পারবে কিনা সন্দেহ। তাছাড়া ডোন্ট মাইন্ড, এতদিন ওদেশে থেকে অভ্যাস পাল্টে গেছে। চট করে কারোর বাড়ি যাব ভাবতেই পারি না। তাহলে তো আমার এখানে তোকে নিয়ে এসে বেশ অসুবিধায় ফেলে দিলাম রে। শোন, বাজে কথা বলিস না রনিত। অন্যদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করছিস তুই। আমরা কতদিনের বন্ধু, অনেক দিন দেখা হয়নি বলে কি তোর সঙ্গে আমার ডিস্টেন্স হবে নাকি? হয়নি বলছিস তাহলে? আজকাল আসলে কিরকম যেন সব গুলিয়ে যায়। যা ভাবতাম, যা ভেবেছিলাম, সব উল্টে পাল্টে যায়।
কথাগুলো বলতে বলতে একবার সুজয়ের দিকে তাকিয়ে আবার নিজের মোবাইলে কি যেন টাইপ করলো রনিত। হঠাৎই গাটা একটু শিরশির করে উঠল সুজয়। রনির চিরকালই ব্রাইট ছেলে, উজ্জ্বল চোখ, কিন্তু এখন যেন দৃষ্টিটা কিরকম তীক্ষ্ণ হয়ে গেছে, সার্চ লাইটের মতো অনেক দূর দেখে নেওয়া। ঠিক সেই সময়ই ফোনটা বাজল। জীবন বাড়ুই। অমিয় সামন্ত এখনো আসেননি, তবে মেসেজ করেছেন রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। সুজয়বাবু যেন অপেক্ষা করেন। ফোনের ব্যাটারিও প্রায় শেষ, সেই জন্য ফোন করতে পারছেন না। এ তো আচ্ছা ঝামেলা হলো রে। আমার তো বিকেলে ট্রেনের টিকিট কাটা। ক্যান্সেল করে দে, রাতের ট্রেনে যাবি। ভদ্রলোক যদি বেশি দেরি করেন তাহলে রাতে এখানে থেকেও যেতে পারিস। আমি একলা মানুষ, অসুবিধা কিছু হবে না। না হলে তো আবার আরও একদিন আসতে হবে। রনিতকে বলা যাচ্ছে না যে সবটাই তার পক্ষে খুব অসুবিধাজনক, ফলে ক্রমশ মেজাজ খারাপ হচ্ছে সুজয়। আর তার মেজাজের সঙ্গে পাল্লা দিয়েই যেন অবস্থা ঘোরালো হচ্ছে আকাশের। সকালের হালকা ছাই রঙের মেঘগুলো ক্রমশ যেন একটা মস্ত কালো সাপের মতো কুণ্ডলি পাকিয়ে গোটা আকাশটা ঢেকে দিচ্ছে। সাপটার চেরা জিভ ছিরিক দিচ্ছে বারবার, তার ফুসফুসানি ছড়িয়ে যাচ্ছে বাতাসে। সূর্যের আলো মরে আসছে দ্রুত। ঘড়িতে যখন বিকেল 4টে, বৃষ্টি শুরু হলো ঝিপঝিপ করে। একটু আগেই ফোন করে জীবনবাবু জানিয়েছেন যে এখনো অমিয় সামন্তর কোনো খবর নেই। 8টা নাগাদ একটা ট্রেন আছে, ধরতে পারলে 11:30টায় হাওড়া। উবার ধরার পক্ষে এমন কিছু রাত নয়। সুজয় মনে মনে ঠিক করে ফেলল অমিয় সামন্ত না আসলেও ওই ট্রেনটাই ধরবে। প্রয়োজন হলে ভদ্রলোকের সঙ্গে কলকাতায় কথা বলে নেবে। তেমন হলে জীবন বাড়ুইও কলকাতায় যাবেন, তারও তো দালালির টাকাটা দরকার। ঘড়িতে তখন 7টা। তখন বাইরে মনে হচ্ছে আকাশ যেন ভেঙে পড়েছে। রনিত চা নিয়ে এলো 2 কাপ। বলছি, তোর ওই টোটোওয়ালাকে খবর দিলে আসবে না? পাগল, এত বৃষ্টিতে? এতক্ষণে টোটো তুলে দিয়ে বাড়ি গিয়ে বউকে খিচুড়ি বসাতে বলেছে। জীবনবাবু ফোন করলেন আরেকবার। অমিয় সামন্ত আসেননি, কোনো খবরও নেই। ভদ্রলোক কি গাড়ি সারিয়ে নিয়ে ফিরে গেলেন, নাকি গাড়ি সারাতেই পারেননি? জানার কোনো উপায় নেই। বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে যোগ হয়েছে একটা শোঁ শোঁ ঝোড়ো হাওয়া। রনিতের বাড়িটা একেবারে মাঠের মধ্যে বলেই বোধহয় হাওয়ার ঝাপটটা বেশি লাগছে। কাঁচের জানালার বাইরেটা মিশমিশে অন্ধকার। রাতে কি খাবি বলতো? তার কথায় সুজয় যে একটু চমকে উঠল সেটা খেয়াল করে রনিত। কি ভাবছিলি এত মন দিয়ে? ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, তোর আর ফেরার কোনো উপায় নেই। গত কয়েক বছরে রনিতের কথা বলার ধরনটা কিছুটা বদলে গেছে। এখন যেরকম একটু চিবিয়ে কথা বলে, একটা নিরাসক্ত কিন্তু জান্তব ভঙ্গিতে। আগে সেরকমটা ছিল না। বেশ খানিকটা বদলে গেছে রনি, মনে মনে ভাবে সুজয়। অবশ্য সেটাই তো স্বাভাবিক, সে নিজেও তো অনেক বদলেছে। তোর ডাব্বাওয়ালা নিশ্চয়ই এত বৃষ্টিতে আসবে না। প্রশ্নই নেই। তাছাড়া আমি আসতেও বলিনি। অসুবিধে নেই, বাড়িতে যা আছে তাতেই হয়ে যাবে। বিস্কি খাবি তো একটু? বন্ধুর প্রস্তাবে এবার একটু অবাক হয় সুজয়। আগেরবার যখন এসেছিল তখন বাড়িতে মদ খাওয়া নিয়ে বেশ খুঁতখুঁতানি ছিল রনিতে। সুজয়ের বাড়িতে রাত্রিরে বোতল খোলা হলে গায়ে গুঁই করছিল প্রথমটায়। এদিকেও তার মানে বদল হয়েছে। বদলটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। সুজয় তাই খুশি হয়ে বলল, আছে নাকি রে? কি বেশকি? সিঙ্গেল মল্ট, তুই আসবি বলে আনিয়ে রেখেছিলাম। আমি আসবো বল? হ্যাঁ, এমন একটা কথা বলিস, তুই জানতিস নাকি আমি আসবো? আরে আজ না হোক, কোনো না কোনো দিন তো আসবি। তখন আমরা দুজনে মিলে সিঙ্গেল মল্ট খাবো আর পুরোনো দিনের গল্প করব। সেজন্যই এটা জমিয়ে রেখেছিলাম।
নিজের শোবার ঘর থেকে বোতলটা বার করে এনে দেখায় রনিত। তুই ড্রয়িং রুমে বস, আমি গুছিয়ে আনছি। হেল্প করি তোকে? সুজয়ের কথায় মাথা নেড়ে রান্নাঘরে ঢুকে যায় রনিত। ট্রেতে দুটো হুইস্কির স্কোয়ার গ্লাস, কাচের বিকারি সোডা, আইস বাকেট, প্লেট ভরা কাজু আমন্ড, একদম নিখুঁত ব্যবস্থা। তুই কি রেগুলার এখানে খাস নাকি রে? না, আজই প্রথম। তাহলে এত সব ব্যবস্থা করে রেখেছিলি? আমি তো সব কাজ গুছিয়েই করি, তুই জানিস। ছোটবেলা থেকেই মেথডিক্যাল, প্ল্যান করে কোনো অভ্যাস। নে শুরু কর। কলকাতায় ফেরার আর কোনো সম্ভাবনা নেই বুঝে এবার খানিকটা রিল্যাক্স করেই বসে সুজয়। একটা বড় গাল্প নেয়। সিঙ্গেল মল্টের চেনা স্মোকি স্মেল, সঙ্গে একটু অন্যরকম একটা গন্ধও আছে। সেটা হয়তো এই পার্টিকুলার ব্র্যান্ডের। গন্ধটা ডিস্টার্বিং নয়, ভালো লাগে সুজয়ের। দামি হুইস্কির মজা হচ্ছে হুট করে নেশা হয় না, ধীরে ধীরে মাথার মধ্যে একটা রিমঝিম বাজনা বাজতে থাকে। রনিত বসেছে উল্টো দিকের চেয়ারে, নিজের গ্লাসে ছোট একটা চুমুক দিয়ে তাকিয়ে আছে সুজয়ের দিকে। সেই অন্তর্ভেদী দৃষ্টি। অস্বস্তি কাটাতে সুজয় আরেকটা চুমুক দেয় গ্লাসে। তোর রুমনি কেমনে আছে? রনিতের আচমকা প্রশ্নটায় সামান্য থতমত খায় সুজয়। নামটা মাথার মধ্যে ধরতে একটু সময় লাগে। তারপর রোগা ফর্সা মুখটা মনে পড়তেই এক চিলতে হাসি। মনে থাকবে না কেন? তোর প্রথম গার্লফ্রেন্ড। গ্লাসটা তুলে নিয়ে একটা চুমুক দেয় রনি। তারপর কতকটা নিজের মনেই বলে, হ্যাঁ, আমার প্রথম গার্লফ্রেন্ড। তখন আমরা ক্লাস 10। তোর অবশ্য ততদিনে গোটা 3 গার্লফ্রেন্ড পাল্টেছে। ইপসা, উর্বি, আর সেই শ্যামলা মতো মেয়েটা, কি যেন নাম ছিল? গ্লাসে আর একটা লম্বা চুমুক দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে সুজয়। ছাড় তো, নাম ফাম এখন আর মনে আছে নাকি? মনে পড়েছে, সুচেতা। কো এডুকেশন স্কুল তো, ক্লাস 6 থেকেই প্রেম প্রেম খেলা শুরু হয়ে যেত। কে কার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তাই নিয়ে আলোচনা। লুকিয়ে বাথরুমে গিয়ে জামার ভেতরে হাত ঢুকিয়ে দেওয়া, দরজার পেছনে দাঁড়িয়ে চুমু, এসবে তোর একটা বেশ সহজাত দক্ষতা ছিল। ক্লাসের প্রায় সব মেয়েই তোর প্রেমে পড়েছিল, আর তুইও তাদের সঙ্গে শরীরের খেলাটা ভালোই খেলতিস। রনিতের কথায় এবার একটু বিরক্ত হয় সুজয়। তখন থেকে খালি পুরনো কাসুন্দি ঘাঁটছে। আরে ওই বয়সে তো ওটাই স্বাভাবিক। সারা শরীর জুড়ে তখন একটা খাই খাই ভাব। আর মেয়েরা যে চেয়ে সুজয় তাদের একটু নেড়ে ঘেঁটে দেখবে না, এত ভালো মানুষ সে নয়। রনিত কিন্তু থামেনি তখনও। আমি কিন্তু কিছুতেই পারতাম না। মেয়েদের দেখলেই কেমন যেন ভেতরে ভেতরে গুটিয়ে যেতাম, আড়ষ্ট হয়ে থাকতাম। মেয়েরাও সেজন্য আমাকে কেমন একটা তুচ্ছতাচ্ছিল্য করতো। তাই আমার কোনো গার্লফ্রেন্ডও জোটেনি। কিন্তু ক্লাস 10-এ রুম নিয়ে এসে ভর্তি হলো। বাইরে থেকে এসেছিল। অঙ্কে ভীষণ মাথা, কিন্তু বাংলা ভালো জানে না, বলতেও পারে না ঠিক করে। ক্লাসে সবাই হাসাহাসি করে। মেয়েটা শামুকের মতো খোলসে ঢুকে থাকে। দুজন গুটিয়ে থাকা মানুষের মধ্যে আস্তে আস্তে ভাব হলো। ওর বাড়িতে গিয়ে বাংলা দেখিয়ে দিতাম, লুকিয়ে হাত ধরতাম দুজনের। একদিন ভয়ে ভয়ে ওর গালে ঠোঁটও রেখেছিলাম। নরম সুগন্ধি গাল, গন্ধটা এখনো মনে আছে আমার। রনি তার একটা ছোট চুমুক দেয় গ্লাসে। হঠাৎ একদিন রুমনি কথা বন্ধ করে দিল জানিস। মুখের উপর বলে দিল ওদের বাড়িতে যেন আর আমি না যাই। তখন টেস্ট পরীক্ষাও এসে গেছে। খুব খুব খারাপ রেজাল্ট হলো। পড়ায় মন বসাতেই পারছিলাম না। রুমনি সবার সঙ্গে কথা বলছে, গল্প করছে, শুধু আমি বাদ। তারপর একদিন তোর কাছে শুনলাম রুমনি বলেছে ও নাকি আমাকে ঘেন্না করে। ওর ধারণা আমি নাকি ওকে ঠকিয়েছি। আমার সঙ্গে আরেকজনের সম্পর্ক আছে, সে কে সেটা বলেনি রুমনি। আমি এত শকড হয়ে গেছিলাম যে তোতলা হয়ে যাচ্ছিলাম।
পরীক্ষাটা আমাকে বাঁচিয়ে দিয়েছিল, পড়ার মধ্যেই ডুবে গেলাম। রুমনি আমাকে সেরকমই বলেছিল। কথাটা বলে গ্লাসে আরেকটা বড় চুমুক দেয় সুজয়। ফার্স্ট পেগটা একটু তাড়াতাড়ি শেষ হলো। রনিত কিচেনে গিয়ে ওর গ্লাসটা ভরে আনে। সিঙ্গেল মল্টের স্মোকি স্মেলের সঙ্গে সেই অচেনা গন্ধটা আবার নাকে লাগে সুজয়ের। আমার একটা খুব পছন্দের হালকা বেগুনি শার্ট ছিল, তোর মনে আছে? মাঝে মাঝে তুইও নিয়ে পড়তিস। হালকা বেগুনি শার্ট। নেশাটা জমেছে একটু একটু করে। এখন ফালতু বকে সেটাকে ঘেঁটে দেওয়ার কোনো ইচ্ছেই নেই ওর। রুমনির সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয়েছে বছর 2 আগে। দিল্লিতে থাকে, অনেক বছর কেটে গেছে তো রাগ পড়ে গেছে। তাই তাই কেন অমন করেছিল জানতে চাইতে বলল, তুই ওকে বলেছিলি তন্নির সঙ্গে প্রেম চলছে আমার। রোজ দুপুরে তন্নির মা যখন বাড়িতে থাকে না তখন আমি যাই ওদের বাড়িতে। বিশ্বাস করেনি রুমনি, রুমনি বিশ্বাস করেনি তোর কথা। পরদিন লুকিয়ে গেছিল দেখতে। তন্নির পড়ার ঘরের জানলার আধখোলা পাল্লা দিয়ে উঁকি মেরে ওর শরীর হাতড়াতে রেখেছিল আমাকে। 15 বছর বয়সে প্রেমিকের কাছে ওরকম ভয়ঙ্কর ঠকে যাওয়া। রুমনি রুমনি এখনো আমাকে ঘেন্না করে জানিস। আমি কিন্তু ওকে বলিনি। সেদিন ওই হালকা বেগুনি শার্টটা তুই আমার কাছে চেয়ে নিয়ে গেছিলি পরবি বলে। বাইরে বৃষ্টিটা ক্রমশ বাড়ছে। সুজয় বুঝতে পারছে আজকের হুইস্কিটা ক্রমশ খুব তাড়াতাড়ি কবজা করছে ওকে। 3 নম্বর পেগটা ঢেলে এনে বসেছে রনি। সুজয়ের কপালে ঘাম দেখিয়ে বোধহয় এসি টেম্পারেচারটা আর একটু কমিয়ে দিয়ে বড় আলোটা নিভিয়ে টেবিল ল্যাম্পটা চালালো। সুজয়ের ঠিক পেছনেই ল্যাম্পটা। আলোর বৃত্তের মধ্যে সুজয়, আবছা অন্ধকার থেকে রনিতের গলা কানে এলো। কেয়াকে কি তুই তোদের লেকটাউনের ফ্ল্যাটে নিয়ে যেতিস নাকি রে? মাসিমা তো তখন প্রায়ই বাগবাজার চলে যেতেন, বাড়ি ফাঁকা থাকতো। কি যা তা বলছিস রনিত? পুরোনো কথা ছাড় না। সুজয় বুঝতে পারে তার গলা সামান্য জড়িয়ে যাচ্ছে। কেয়ার সঙ্গে কলেজে আমার প্রেমটা সবাই জানতো, কিন্তু তুই অনেক বেশি হ্যান্ডসাম, অনেক ব্রাইট ফিউচার। তাই পাপড়ির সঙ্গে তো স্টেডি একটা সম্পর্ক আছে জেনেও যখন হাত বাড়ালি, কেয়া বাধা দেয়নি। লেকটাউনের ফাঁকা ফ্ল্যাটে তুই ওর শরীর চেটে পুটে নিতিস আর আমার সঙ্গে ওর দূরত্ব বাড়ত। কেয়া ধরেই নিয়েছিল পাপড়িকে ছেড়ে দিয়ে তুই ওকেই বিয়ে করবি। আহমেদাবাদে চান্স পাওয়ার পর অবশ্য তুই ওদের কাউকেই ধরে রাখিসনি, কিন্তু কিন্তু তখন আর আমার কাছে ফিরতে পারেনি কেয়া। শুধু একদিন কাঁদতে কাঁদতে বলেছিল সব। পুরোটা বিশ্বাস হয়নি জানিস। তোকে তোকে বড্ড ভালোবাসতাম তো, কিন্তু ভয় হয়েছিল একটা, আলগা ভয়। সেজন্যই বোধহয়। কথাটা শেষ না করেই উঠে কিচেনে যায় রনি। সুজয়ের জন্য আরো একটা পেগ বানিয়ে আনে। রাত বেশি হয়নি বোধহয়। ঘড়িটা একবার দেখলে হয়, কিন্তু ইচ্ছে করছে না। সুজয় বুঝতে পারছে তার চোখ দুটো আস্তে আস্তে বুঝে আসছে। কোয়েনাকে কি রেখে এসেছিস? রনিতের কথায় সমস্ত শরীরে একটা প্রবল ঝাঁকুনি লাগলো সুজয়। জমাট নেশা সত্ত্বেও পরিষ্কার বুঝতে পারল রনিত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভয় পেয়েছিলাম তো, তাই তুই বিদেশে চলে যাওয়ার পরেই বিয়ে করলাম, সম্বন্ধ করে বিয়ে। কিন্তু কোয়েনার সঙ্গে খুব ভাব হয়েছিল আমার। ফুরফুরে 3টে বছর, তারপর তুই ছুটিতে এলি। তোদের শান্তিনিকেতনের বাড়িতে জোর করে ধরে নিয়ে এলি আমাদের। তোর হাসি, বিদেশের গল্প, দামি পারফিউম, দামি চকলেট, কথায় কথায় কোয়েনার শরীরের প্রশংসা। আমি বুঝতে পারছিলাম বিপদ আসছে, ছটফট করছিলাম, কিন্তু কোয়েনা ততক্ষণে জালে আটকে গেছে। তোদের কুয়োতলার বালতি করে জল ঢেলে ওকে স্নান করিয়ে দিচ্ছিস। ভিজে শাড়িতে জল তরঙ্গের মতো হাসছিল কোয়েনা। দূরে দাঁড়িয়ে নিজেকে সেদিন ভীষণ ভীষণ অবাঞ্ছিত মনে হচ্ছিল জানিস। মাস 6 লেগেছিল তোর ব্যবস্থা করতে।
একদিন বিকেলে বাড়ি ফিরে দেখলাম কোয়েনা চলে গেছে। কোথায় গেছে বলেনি। উকিলের চিঠিতে ওর বাপের বাড়ির ঠিকানা ছিল। আমি আন্দাজ করেছিলাম, কিন্তু তখনও তো পৃথিবীটা এত ছোট হয়ে যায়নি। মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। কোয়েনার শরীরে তখন আমার বীজ ছিল সুজয়। সে কোথায়? তাকে কোথায় রেখেছিস তোরা? দেখ, বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল, অলরাইট। ইনফ্যাক্ট কোয়েনা তখন আর বাচ্চা চাইছিল না, আর আমিও কমপ্লেক্সন বাড়তে চাইছিলাম না। জড়িয়ে জড়িয়ে হলেও কথাগুলো এবার খোলাখুলি বলে সুজয়। এতখানি নেশা সত্ত্বেও মেজাজটা চড়ে যাচ্ছে তার। এখন মনে হচ্ছে এইসব আজে বাজে কথা শোনানোর জন্যই বোধহয় রনিত তাকে সিঙ্গেল মল্ট খাইয়ে জামাই আদর করেছে। বোকাটা বোঝে না এইসব ফালতু সেন্টিমেন্টের কোনো মূল্যই সুজয়ের কাছে আর নেই। সুজয়ের ইচ্ছে করে বলে দিতে যে কোয়েনার নেশাও তার অনেক দিন কেটে গেছে। কোয়েনা কোয়েনা এখন বাংলাদেশের ছেলেদের সঙ্গে শুয়ে পয়সা রোজগার করে। আমি জানতাম আমার বাচ্চাটাকে তুই খুন করবি। জড়িয়ে যাওয়া চোখটা সামান্য খুলে তাকায় সুজয়। রনিতের দৃষ্টিটা কেমন যেন অস্বাভাবিক। অস্বস্তি হয় সুজয়। চোখটা বুঝে ফেলতে ইচ্ছে করে, কিন্তু সাপের চোখের মতো তার দৃষ্টিটাকে আটকে দিয়ে হিস হিসে গলায় রনিত বলে, বছর 3 আগে উপল গেছিল আলাস্কায় একটা সেমিনারে। ও যে আমার পরিচিত তোরা জানতিস না। ছবিতে তোদের দেখলাম, হ্যাপি কাপল, বাচ্চা টাচ্চা নেই। তখনই সব ঠিক করে ফেলেছিলাম। আমি তো খুব মেথডিক্যাল প্ল্যান করে চলি। তুই বুঝতেই পারিসনি অমিয় সামন্ত বলে আসলে কেউ নেই। জীবন ঘড়িকে বাড়ি কেনার প্রস্তাবটা আমিই দিয়েছিলাম, যাতে তুই দেশে এলেই জানতে পারিস। ওয়েদার রিপোর্ট দেখেই আজকের দিনটা ঠিক করলাম। তারপর একেবারে ছকমাফিক ট্রেনে তোর সঙ্গে হঠাৎ দেখা, বাড়িতে নিয়ে আসা। রনিতের মুখে কেমন একটা অদ্ভুত হাসি। গাটা শিরশির করে ওঠে সুজয়। উঠে বসতে চেষ্টা করে, কিন্তু পারে না। রনিত সেটা বুঝতে পারে। উঠতে চেষ্টা করিস না, পারবি না। তোর প্রত্যেক পেগের সঙ্গে ঘুমের ট্যাবলেট মেশানো ছিল। তবে চিন্তা করিস না, ট্যাবলেটে তুই মরবি না। আমি নিজে হাতে তোকে মারবো। রনিত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সুজয় বুঝতে পারে তার শির দাঁড়াবে হিমশীতল স্রোত নেমে যাচ্ছে। প্রাণপণে নিজের শিথিল শরীরটাকে আয়ত্তে আনার চেষ্টা করতে করতে বলে, এই রনিত, এই পাগলামি করিস না, পুলিশ তোকে। পুলিশ? কথার মাঝখানে হো হো করে হেসে ওঠে রনিত। কি করবে পুলিশ? তুই যে আমার সঙ্গে এসেছিস কেউ জানে না, কেউ দেখেনি। ডাব্বাওয়ালাও যখন খাবার দিতে আসছে তখন তোকে স্নানে পাঠিয়ে দিয়েছিলাম। বললাম না আমি প্ল্যান ছাড়া কিচ্ছু করি না। চিন্তা করিস না, পুলিশ আমাকে ট্রেস করতে পারবে না। কথা বলতে বলতে এগিয়ে আসে রনিত। একটা হিংস্র হাসি ওর চোখে মুখে। সুজয় বুঝতে পারে রনিতের হাত দুটো ওর গলার উপর চেপে বসেছে। প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করে সে, কিন্তু সাঁড়াশির মতো শক্ত আঙুলের চাপ ক্রমশ বাড়ছে। ছটফট করতে করতে একসময় নড়াচড়া থেমে যায় সুজয়। গলাটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় রনিত। হাত দুটো ছেড়ে নেয় একবার। সুজয়ের পকেট থেকে কাগজপত্র সব বের করে নেয়। যে ফোনটা থেকে জীবন বাড়ুইকে ফোন করত, তার সিমটা খুলে সবগুলো এক জায়গায় জড়ো করে সামান্য কেরোসিন ঢেলে পুড়িয়ে ছাইটা ফেলে দেয় সিঙ্কে। তারপর গ্যারেজের তালা খুলে গাড়িটা বার করে এনে সুজয়ের দেহটা পিছনের সিটে তুলে দিয়ে বেরিয়ে পড়ে। বৃষ্টি পড়ছে মুষলধারে। রাস্তাঘাট জনমানব শূন্য। শহর ছাড়িয়ে বেশ কিছুটা গিয়ে রাস্তার পাশে গাড়ি দাঁড় করায়। বডিটা কাঁধে করে তুলে এনে লাইনের ওপর শুইয়ে দেয় রনি। মাথাটা এমন ভাবে রাখে
যাতে একদম তার ওপর দিয়েই চাকাগুলো যায়। কাজ সেরে গাড়িতে উঠে ঘড়ি দেখে 1:05। গুড টাইমিং। 1:30 নাগাদ একটা এক্সপ্রেস ট্রেন আছে। পরশুর কাগজটা খেয়াল রাখতে হবে। ট্রেন লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আত্মহত্যার খবর আশা করা যায় বেরোবে। গাড়িতে উঠে ওয়াইপারটা অন করে রনি। বৃষ্টির জল সরে গিয়ে সামনের রাস্তাটা স্পষ্ট হয়ে ওঠে। কলকাতার দিকে রওনা দেয় সে। এতক্ষণ আপনারা শুনছিলেন কাল রাত্রি। আজকের পরিবেশনা দীপান্বিতা রায়ের আধার রাত গল্পকে ভিত্তি করেই তৈরি হয়েছে। সুজয়ের চরিত্রে সৌভিক, রনিত, শুভম, গল্প পাঠে পর্ব পরিচালনা এবং নাট্যরূপ অয়ন, পোস্টার ডিজাইন জটায়ু ক্রিয়েশনস। শেষ হলো কাল রাত্রি। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে।